ইলিশ রপ্তানি বন্ধের সিদ্ধান্তের প্রভাব নেই রাজধানীর বাজারে। কেজিতে বেড়েছে ১০০ টাকা পর্যন্ত। সবজির দাম স্থিতিশীল হলেও ঝাঁজ ছড়াচ্ছে পেঁয়াজ। দেশ গড়ার পথে ব্যবসায়ীদের পাশে চান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার ঘোষণা। প্রচলিত ব্যবসার পাশাপাশি সামাজিক ব্যবসায় বিনিয়োগের আহ্বান। ব্যাংক খাতের সংস্কারে টাস্কফোর্সকে সমন্বয় করে কাজ করার আহ্বান বিএবির নেতাদের। গভর্নরের সঙ্গে নতুন অ্যাডহক কমিটির চেয়ারম্যানের সাক্ষাৎ। লুটেরাদের বয়কটের তাগিদ। সূচকের ব্যাপক উত্থান পতনে টালমাটাল সপ্তাহ পার করল ঢাকার পুঁজিবাজার। কমেছে 14 ক্যাটাগরির 323 কোম্পানির শেয়ারের দাম। আস্থা ফেরাতে টাস্কফোর্স গঠনের তাগিদ। এবং পণ্য পরিবহনে নৌপথের সম্ভাবনা থাকলেও কাজে আসছে না। সড়কে চাপ কমাতে চট্টগ্রাম বন্দর ও পানগাঁও রুটের ব্যবহার বাড়াতে রোববার জাহাজ মালিক বন্দর কর্তৃপক্ষের বৈঠক। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। ইলিশ রপ্তানি বন্ধের সিদ্ধান্ত হলেও এর প্রভাব নেই রাজধানী বাজারে। সপ্তাহ ব্যবধানে কেজিতে ১০০ টাকা বেড়েছে ইলিশের দাম। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় ভরা মৌসুমে বাজারে বেড়েছে ইলিশের চাহিদা ও সরবরাহ, তবে দামও বাড়তির দিকে। বিক্রেতাদের দাবি, ইলিশের কারণে বাজারে অন্যান্য মাছের বিক্রি কমেছে। এদিকে বাজারে বেড়েছে সবজির সরবরাহ, তবে কমেনি দাম। এদিন করলা ৬০ থেকে ৭০, বেগুন ৭০ থেকে ৮০, পটল ৪০ থেকে ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া দুদিনের ব্যবধানে আবারও বেড়েছে কাঁচা মরিচের দাম। বিক্রি হচ্ছে ১৭০ থেকে ৮০ টাকা কেজিতে। বাজারে ব্রয়লার ১৭০ ও সোনালী মুরগি বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৫০ টাকায়। রাজধানী বাজারের পরিস্থিতি জানাতে এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন রিপোর্টার ফরহাদুর রহমান এবং গাজীপুরের জয়দেবপুর বাজারে আছেন রাজিবুল হাসান। সরাসরি যাচ্ছি প্রথমেই ফরহাদের কাছে। ছুটির দিন শুক্রবারে বাজারে বেড়েছে সব ধরনের সবজি সরবরাহ, একই সাথে বাজারে বেড়েছে ক্রেতাদের আনাগোনা। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর কারওয়ান বাজারে। এখানে যেটি দেখতে পাচ্ছি, অন্যান্য দিনের তুলনায় আজকে বাজারের ক্রেতার পরিমাণ কিন্তু ধীরে ধীরে সকাল থেকে বাড়ছে এবং সবজির বাজারে এসে যেটি দেখতে পাচ্ছি, ক্রেতারা অভিযোগ করছেন নানা ধরনের সবজির দাম গত কয়েক দিনের তুলনায় আজকে তাদের সন্তুষ্টির কথাই তারা জানাচ্ছিলেন। কিন্তু আমরা বাজারে যেটি দেখতে পাচ্ছি যে অধিকাংশ সবজির দাম কিন্তু আমরা অন্তত ৫০ টাকা বা তারও বেশি। দু একটি পণ্য অর্থাৎ পেঁপের মতন পণ্যটি কিন্তু শুধুমাত্র ৫০ টাকার নিচে দেখি এখানে ২৫ থেকে ৩০ টাকা, কোথাও কোথাও ৩৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর অধিকাংশ সবজির দামও কিন্তু বাড়তি। নতুন দু একটা সবজি বাজারে এসেছে, বিশেষ করে সিম এসেছে গত সপ্তাহে, যেটি ২২০ টাকা বা ২৪০ টাকা বিক্রি হয়েছিল, সেটির দাম কিছুটা কমেছে। তবে অন্যান্য যেসব সবজি বাজার আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে যেটি দেখছি আসলে করলা ৬০ থেকে ৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, পটল ৪০ থেকে ৫০ টাকায় কিন্তু বিক্রি হচ্ছে, কাঁকরোল ৭০ থেকে ৮০ টাকাও কিন্তু বিক্রি হচ্ছে ভালো পরিমাণে। এবং বেগুনের দাম কিন্তু অন্যান্য সময়ের তুলনায় চড়াই আছে, অন্তত ৭০-৮০ টাকা খরচ করতে হচ্ছে বেগুন কিনতে। ক্রেতারা যেটি বলছেন, সরকার পরিবর্তনের পর যে আবহাওয়াটা আসলে তৈরি হয়েছিল সবজির বাজার সহ নিত্যপণ্যের বাজারে দাম কমার যে আভাস তারা পেয়েছিলেন এবং প্রত্যাশা করছিলেন, সেই তুলনায় কিন্তু পণ্যের দাম ওইভাবে কমেনি। বিক্রেতারা যেটি বলছেন, সরবরাহ বেড়েছে, প্রতি সপ্তাহে আসলে সরবরাহের কোনো ধরনের ঘাটতি তারা পাচ্ছে না। এমনকি সাপ্লাই চেইন যেটিকে বলে, পণ্য পরিবহন, সেই সংক্রান্ত ঝামেলা কিন্তু অনেকাংশেই কমে গেছে। তবে দাম খুব একটা নাগালের ভিতর আসেনি। তারাও যেটি বলছেন, বাজারে চাহিদা আছে ঠিকই, কিন্তু দাম বেশি হওয়ার কারণে মানুষজন কিনছেন কম। যে ক্ষেত্রে যারা ১ কেজি কিনতেন কোনো পণ্য, সেগুলো তারা কেউ কেউ কমও কিন্তু কিনছেন বাজারে। এই যখন অবস্থা, তখন আমরা কিছুক্ষণ আগে মাছ বাজারে ছিলাম, তখন যেটি দেখেছি আসলে মাছ বাজারে চাহিদা বেড়েছে আসলে ইলিশের, কারণ ভরা মৌসুম জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রচুর পরিমাণে মাছ বাজারে আসে। আর এই বছর যেহেতু রপ্তানির বন্ধের একটি খবর পাওয়া গিয়েছিল, সে কারণে ভোক্তারা প্রত্যাশা করছিলেন মাছের দাম কিছুটা কমবে। সেক্ষেত্রে তার ভিন্ন চিত্র কিন্তু বাজারে বিপরীত চিত্রে বলা চলে, কেননা গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে আবারও নতুন করে ১০০ টাকা কেজিতে ইলিশের দাম বেড়েছে। আর বিক্রেতা যেটি বলছেন, ইলিশের চাহিদা বাড়ার কারণে অন্যান্য মাছের উপর মানুষের চাহিদা কিছুটা কমেছে, তবে দাম কিন্তু নাগালের ভেতরও আসছে না। এখন পর্যন্ত রুই, কাতরা, মৃগেল এইসব মাছ কিন্তু এখনো চড়া দামে বিক্রি হচ্ছে। মুরগির বাজারে ছিলাম, সেখানে আমরা যেটি দেখতে পাচ্ছি, আসলে মুরগির বাজার সপ্তাহখানেক ধরে অনেকটাই স্থির। তারা যেটি বলছেন, আসলে গত সপ্তাহে ১৭০ টাকা কেজিতে বিক্রি হয়েছে, এই সপ্তাহে ১৭০, তার আশেপাশে বিক্রি হচ্ছে। তবে সোনালী মুরগি যেটি আসলে রোস্টের জন্য বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয়, সেইটির দামও কিন্তু এখনো
240 থেকে 250 টাকা কেজি বিক্রি হচ্ছে। ভোক্তাদের আসলে হাসফাস অবস্থায় বলা চলে, কেননা অধিকাংশ সবজি এবং মাছ পণ্য এই সব জিনিসের দাম কিন্তু একেবারেই কমেনি, অর্থাৎ মানুষের নাগালের ভেতরে যেটি আসা, বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ যারা আছেন তাদের জন্য কিন্তু অনেকটাই কঠিন হয়ে পড়েছে নিত্যপণ্যের বাজার যা আছে তার দাম দিয়ে নিজেদের চাহিদা মতন সবজি এবং পণ্য কিনে খাওয়ার। তো রাজধানীর কারওয়ান বাজার থেকে আমার কাছে সবজির বাজার এবং মাছের বাজার সবশেষ তথ্য এই ছিল। এখন আমরা চলে যাব গাজীপুরে, সেখানে আছেন সহকর্মী রাজীব, তিনি জানাবেন সেখানকার বাজার পরিস্থিতি। গাজীপুরের খুচরা বাজারে সরবরাহের কোনো ঘাটতি নেই। এই যে বাজার, সেই বাজারের যে পরিস্থিতি সেটি বলা যায় যে গত সপ্তাহের তুলনায় শাকসবজির বাজারে আসলে কোনো ধরনের দাম পরিবর্তন হয়নি, বলতে গেলে অপরিবর্তিত রয়েছে সবজির বাজার। তবে যেটি হয়েছে, অন্য যে ডিম কিংবা মাছের, মুরগির মাংসের, সেগুলোর দাম কিছুটা বেড়েছে কমেছে। বলে রাখছি যে খুচরা বাজারে যে পেঁয়াজের দাম, অর্থাৎ পাবনা থেকে যে পেঁয়াজগুলো পাওয়া যায়, অর্থাৎ সেই পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 4 থেকে 5 টাকা। এছাড়া সবজি যে টমেটো, গাজর, শিম, আলু কিংবা পটল, এগুলোতে কিন্তু খুব বেশি দাম বাড়েনি, অর্থাৎ গত সপ্তাহে যে দাম ছিল সেই একই দামে, অর্থাৎ অপরিবর্তিত অবস্থায় বিক্রি হচ্ছে। তবে যেটি জানানোর মতো সেটি হচ্ছে, আপনারা জানেন যে শ্রম অধ্যুষিত এই গাজীপুরে বেশ কয়েকদিন যাবৎ আসলে শ্রমিক অসন্তোষ চলছে, এবং এই শ্রমিক অসন্তোষ চলার কারণে বাজারে ক্রেতা কিছুটা সংকট রয়েছে বলে বিক্রেতারা বলছেন। এবং বিভিন্ন যে জিনিস রয়েছে, বিশেষ করে আমি যদি এখন আপনাদেরকে একটু মাংসের, অর্থাৎ মুরগির মাংসের দাম বলি, তাহলে মুরগির মাংস যেটি ব্রয়লার, সেটি কেজিতে 8 থেকে 10 টাকা বেড়েছে গত সপ্তাহের তুলনায়। এবং সোনালী যে মুরগি, সেই সোনালী মুরগি কিন্তু দাম কিছুটা কমেছে। সোনালী মুরগির দাম 18 থেকে 20 টাকা প্রতি কেজিতে কমেছে। এছাড়া মুরগির ডিমের কিন্তু দাম বেড়েছে, অর্থাৎ প্রতি হালিতে মুরগির ডিমের দাম বেড়েছে 3 থেকে 4 টাকা। আপনারা দেখছেন যে সোনালী মুরগি ব্রয়লার মুরগির থেকে কিছুটা কম চললেও এটির দাম কিছুটা কমেছে। কিছুক্ষণ আগে বলছিলাম যে এই যে বাজার পরিস্থিতি, সেই বাজার পরিস্থিতির মোটামুটি দেশের একটা বড় পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের পরিবর্তিত যে অবস্থা, সেই অবস্থার মধ্যে কিন্তু বাজার যে মনিটরিং সেটি একেবারেই নেই, অর্থাৎ ক্রেতাদের বলতে গেলে ক্রেতাদের নাবিশ্বাস একটি অবস্থা, কখনো বেড়ে যাচ্ছে কখনো আসলে কমে যাচ্ছে। এটির যে একটা স্থিতিশীলতা, শুধুমাত্র সবজির বাজার ছাড়া সব বাজারেই কিন্তু লাগামহীনভাবে আসলে এটি বেড়ে যাচ্ছে, এবং যারা ক্রেতা তাদের কিন্তু আসলে এটি নিয়ে প্রশ্নের শেষ নেই যে বাজার মনিটরিং কবে থেকে বাড়বে। তো এই ছিল মোটামুটি গাজীপুর থেকে বাজার পরিস্থিতির আমার কাছে থাকা সবশেষ তথ্য। কাঁচা বাজার পরিস্থিতি জানতে এতক্ষণ ছিলাম গাজীপুরের জয়দেবপুরে, এর আগে ছিলাম রাজধানীর কারওয়ান বাজারে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, তরুণরা সুযোগ করে না দিলে দেশকে পতনের হাত থেকে রক্ষা করা যেত না। দেশ গড়ার সুযোগ বারবার আসে না উল্লেখ করে তিনি সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার ঘোষণা দেন। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের আয়োজনে ন্যাশনাল বিজনেস ডায়ালগ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি শ্রমিক মালিক সম্পর্ক আরও দৃঢ় করার আহ্বান জানান। তিনি বলেন, স্বল্পোন্নত হিসেবে উত্তরণের পর বাংলাদেশকে শক্ত প্রতিযোগী হিসেবে গড়ে তুলতে হবে। অন্তর্বর্তী সরকার গঠনের 1 মাস পার করে দেশের শীর্ষ ব্যবসায়ীদের নিয়ে আনুষ্ঠানিক সংলাপে যোগ দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের আয়োজনে ন্যাশনাল বিজনেস ডায়ালগ শীর্ষক এই অনুষ্ঠানে ছিলেন প্রথিতযশা ব্যবসায়ী এবং উদ্যোক্তারা। অনুষ্ঠানের শুরুতেই ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের স্মরণে নীরবতা পালন এবং মোনাজাত করা হয়। ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং সরকারের উপদেষ্টাদের পর বক্তব্য রাখেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টার সাফ বার্তা, নিজেদের রক্ত ঢেলে নতুন দেশ গড়ার যে সুযোগ দিয়েছে তরুণরা, তা হাতছাড়া করলে পথ হারাবে দেশ। এটা সাধারণ একটা রাজনৈতিক আন্দোলন ছিল না। এই সুযোগ না আসলে আমাদের যে পচন ধরেছিল, সে পচন থেকে আমাদের মুক্তির কোনো চিহ্ন দেখা যাচ্ছিল না। আমরা আর পচন নয়, আমরা সুস্থ জাতি হিসেবে, সবল জাতি হিসেবে দাঁড়াতে চাই। সে নতুন বাংলাদেশ গড়বই। অতীত আপনাকে আর টানবে না। যে সুযোগ আর কখনো আসে কিনা জানি না,
এই সুযোগ হারিয়ে ফেললে জাতির কাছে আর কিছুই অবশিষ্ট থাকবে না। ডক্টর ইউনূসের আহ্বান, স্বল্পোন্নত কাতার থেকে উত্তরণের পর দেশকে আরও বড় প্রতিযোগী হয়ে গড়ে উঠতে হবে। সব বিষয় আমরা জানি না, আমাদের অভিজ্ঞতা নাই, কিন্তু এক যুগে কাজ করলে অভিজ্ঞতা তো এসে যাবে। যদি আমরা লো ইনকাম কান্ট্রি থেকে মিড ইনকাম কান্ট্রিতে চলে যাই তাহলে অনেক সুযোগ সুবিধা হারিয়ে ফেলবো। কিন্তু সেই প্রতিযোগিতায় শক্ত প্রতিযোগী হবার জন্য আমরা সামর্থ্য অর্জন করতে চাই, আমরা পেছনে থাকতে চাই না। পুরো সমাজকে বদলে দিতে সামাজিক ব্যবসা মডেলের কথাও সবাইকে স্মরণ করিয়ে দেন প্রধান উপদেষ্টা। আমি যতদিন আছি আপনাদেরকে খালি উৎসাহিত করবো, সামাজিক ব্যবসা করেন, যা ব্যবসা করেন, টাকা পয়সা করেন, অসুবিধা নেই, পাশে একটা সামাজিক ব্যবসা করেন। সামাজিক ব্যবসাটা কি? এমন ব্যবসা যে স্বনির্ভরশীল, নিজের টাকায় নিজে চলতে পারে। টাকা রোজগার করা খুব আনন্দের জিনিস। মেকিং মানি ইজ হ্যাপিনেস, মেকিং আদার পিপল হ্যাপি ইজ এ সুপার হ্যাপিনেস। নতুন দেশ গড়ার পথে সবাইকে পাশে চান বর্তমান সরকারের নেতৃত্বে থাকা নোবেল জয়ী এই অর্থনীতিবিদ। এই নতুন বাংলাদেশের জন্য যা আছে তাই করব, যেন বলে যেতে পারি আমাদেরকে জীবনে এই দেশ আমাদেরকে একটা সুযোগ দিয়েছিল, আমরা সেই সুযোগ পূর্ণ ব্যবহার করেছি। আমরা সেই অতীতের পচা বাংলাদেশ থেকে আমরা একটা নতুন তরতাজা বাংলাদেশ সৃষ্টি করেছি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। লুটপাটে জড়িতদের ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্টতা রাখা ঠিক হবে না, এমনটি মনে করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস BAB। গতকাল মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সাক্ষাৎ শেষে কথা জানান সংগঠনটির সভাপতি। টাস্কফোর্সকে BAB-কে সঙ্গে নিয়ে ব্যাংক খাত সংস্কারের আহ্বান সংগঠনটির। তারল্য সংকটে ঢুকতে থাকা দেশের ব্যাংক খাতের সংস্কারে যেমন নতুন নেতৃত্ব আসছে, তেমনি সংশ্লিষ্ট সংগঠনগুলোতে বুধবার 6 সদস্যের টাস্কফোর্স গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এই অবস্থায় বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে দেখা করতে আসেন বেসরকারি ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স BAB-র নতুন অ্যাডহক কমিটির চেয়ারম্যান। কথা বলেছেন যে এগুলো উত্তরণে পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে BAB চেয়ারম্যান পরিষ্কারভাবে জানিয়ে দেন, আর্থিক খাত লুটেরাদের ব্যাংকের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে দেওয়া উচিত নয়। যারা করছে দে শুড বি ওয়াইপড আউট ফ্রম দি সিন, ব্যাংকে থেকে এসে এই সেক্টরতে থাকাই উচিত না, যেহেতু অনেক ক্ষতি করে ফেলছে। এখন ওই সমস্ত যদি আমরা প্রশ্রয় দিই আমরা, তাহলে তো আমাদের দেশই পুরো ধ্বংস হয়ে যাবে। ব্যাংক সংস্কারে গঠিত টাস্কফোর্স যেন BAB-র সঙ্গে পরবর্তী করণীয় ঠিক করে সে আহ্বান জানান তিনি। টাস্কফোর্স করুক আর যাই যেটাই করুক, সেটা আমাদের সাথে আলোচনা করতে হবে। আমি বলছি যে আমাদের উই শুড বি হার্ড, আমাদের শুনতে হবে আমাদের কথা। আমরা যারা ব্যাংক পরিচালনা করি, আমরা পলিসি পরিচালনা আমরা করি, কাজে আমাদের সাথে আলাপ করে নেই ভালো হয়। কাজ করার স্বাধীনতা পেয়েছেন উল্লেখ করে BAB চেয়ারম্যান জানান, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মিলে ব্যাংক খাতের উন্নয়নে কাজ করবে সংগঠনটি। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। গেল সপ্তাহে বাজার মূলধন বাড়লেও সূচকের ব্যাপক উত্থান পতনে টালমাটাল ছিল ঢাকার পুঁজিবাজার। আগের সপ্তাহে প্রায় 22% কমার পর এ সপ্তাহেও 21% বেশি কমেছে ব্যাংক খাতের শেয়ারের লেনদেন। 14টি খাতে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের শেয়ারের লেনদেনই কমেছে গেল 5 কার্যদিবসে। এ অবস্থায় ব্যাংক খাতে সংস্কারের মতোই শেয়ার বাজার সংস্কারেও টাস্কফোর্স গঠনের পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। 6,92,431 কোটি 19 লাখ টাকা বাজার মূলধন নিয়ে গেল সপ্তাহের লেনদেন শুরু করে ঢাকার পুঁজিবাজার। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারে তা দাঁড়ায় 6,93,329 কোটি 4 লাখ টাকায়, অর্থাৎ সপ্তাহ ব্যবধানে 897 কোটি 85 লাখ টাকা বাড়ে ঢাকার পুঁজিবাজার ডিএসসির বাজার মূলধন। মূলধন বৃদ্ধির এই সহজ হিসাবের পাশাপাশি ছিল অস্থিরতায় ভরা ডিএসসির প্রধান সূচকের উত্থান পতন। রোববার 5,729 পয়েন্ট নিয়ে কার্যক্রম শুরুর পর টানা 2 দিনে 99 পয়েন্ট কমে সূচক নামে 5,630 পয়েন্টে। পরের 3 দিনে 97 পয়েন্ট বাড়লেও সপ্তাহ ব্যবধানের হিসাবে তা থেকে গেছে নিম্নমুখী ধারায়। ক্যাটাগরি ভিত্তিক লেনদেনের সাপ্তাহিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, আগের সপ্তাহে যেখানে গড়ে দৈনিক 139 কোটি 88 লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্যাংক খাতে, সেখানে গেল সপ্তাহে 21% বেশি কমে দৈনিক গড় লেনদেন হয়েছে 110 কোটি 37 লাখ টাকার শেয়ার।
লেনদেন কমতির তালিকায় রয়েছে প্রকৌশল, সাধারণ বীমা, মিউচুয়াল ফান্ড, ফার্মাসিউটিক্যালস ও কেমিক্যালস, টেক্সটাইলস সহ 14টি খাতের তালিকাভুক্ত 323টি কোম্পানির শেয়ার। যারা কারসাজি করছে তারা আছে বলেই কিন্তু এই উত্থান পতনগুলো করছে, বিশেষ করে পতনটা বেশি হচ্ছে। এই অবস্থায় আশা নিরাশার দোলাচালে ফেলা পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে এ খাতের সংস্কারে টাস্ক ফোর্স গঠনের পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। নেতৃত্বের পরিবর্তন হয়েছে এই পুরো স্টক মার্কেটে, কিন্তু নীতির তো কোনো পরিবর্তন হয়নি। পুরো যে আপনার শেয়ার বাজারের সার্ভেলেন্স, ওইখানে যে কোনো রকমের কোনো কিছু হচ্ছে কিনা, বিশেষ করে যে কারসাজি, ওগুলোর নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ, সেটা কিন্তু এখনো পর্যন্ত হয়নি। ইন্টারনাল চেক অ্যান্ড ব্যালেন্স মেকানিজম, এগুলোকে টোটালি চেঞ্জ করতে হবে, তাদের ডিজিটাল ফুটপ্রিন্টটা বাড়াতে হবে। আমি মনে করি যে এই ব্যাংকের মতো করে শেয়ার বাজারের জন্য একটা সংস্কার কমিশন যদি আমরা তৈরি নাও করি, তারপরে সেখানে একটা টাস্ক ফোর্স তৈরি করা যায়। এখন এই শেয়ার বাজারের টাস্ক ফোর্সই তারা আসলে এখানে কি করতে হবে সেটা বলে দেবেন। সপ্তাহ হিসাবে দাম বৃদ্ধির তালিকায় শীর্ষ 5-এ থাকা কোম্পানির মধ্যে 3টি ছিল জেড ক্যাটাগরির, আর দাম কমতির শীর্ষ 5 কোম্পানির মধ্যে এ ক্যাটাগরির কোম্পানি ছিল 4টি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। পণ্য পরিবহনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চাপ কমাতে নৌপথ ব্যবহারের সম্ভাবনা থাকা সত্ত্বেও তা কাজে লাগানো হয়নি। অথচ ঢাকা ভিত্তিক পণ্য ডেলিভারি নিতে কেরানীগঞ্জের পানগাঁও টার্মিনাল যেমন সচল রাখা হয়েছে, তেমনি কন্টেনার পরিবহনের অনুমতি পেয়েছে অন্তত 12টি প্রতিষ্ঠান। এরপরও এ রুটে কন্টেনার পরিবহন সক্ষমতার অর্ধেকে নেমে এসেছে। এই অবস্থায় আগামী রোববার জাহাজ মালিকদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। শাখার টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চলতি বছরের আগস্ট মাসের ভয়ঙ্কর বন্যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ ছিল 20 দিনের বেশি। এই সময়ে পণ্যবাহী হাজার হাজার ট্রাক, কাভার্ড ভ্যান এবং কন্টেনারবাহী লরি যেমন রাস্তায় আটকা পড়েছিল, তেমনি বিপর্যয় নেমে আসে আমদানি রপ্তানি বাণিজ্যে। অথচ মহাসড়ক এড়িয়ে নৌপথে ঢাকার পানগাঁও কন্টেনার টার্মিনালে এসব পণ্য পৌঁছানোর সুযোগ থাকা সত্ত্বেও নানা জটিলতার কারণে তা কাজে লাগানো যায়নি। ল্যান্ডড পদ্ধতিটাকে ছেড়ে দিতে হবে, ছেড়ে দিলে এই পানগাঁও টার্মিনালটা কিন্তু ওয়ার্কেবল হয়ে যাবে। তখন একটা ইনকেস আমার রেল বন্ধ হয়ে গেলে, আমার যদি রোড বন্ধ হয়ে যায়, কিন্তু আমার রিভার বন্ধ হবে না কোনো সময়। তো এইটার ব্যাপারে সরকারকে চিন্তা করতে হবে। চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার পানগাঁও রুটে সরাসরি কন্টেনার পরিবহন শুরু হয় 2013 সালে। এর মধ্যে 2017-18 অর্থ বছরে কন্টেনার পরিবহন পৌঁছে যায় 20,000-এর ঘরে, আর 2022-23 অর্থ বছরে সব রেকর্ড ছাড়িয়ে 35,771 টিওস কন্টেনার পরিবহন হয়। 2023-24 অর্থ বছরে রহস্যজনক কারণে কন্টেনার পরিবহন নেমে আসে 10,240-এ। এই রুটে কন্টেনার পরিবহন বাড়াতে নেওয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের অনুমতি। তারপরও গতি না আসায় আগামী রোববার পানগাঁও কন্টেনার টার্মিনালে জাহাজ মালিকদের সঙ্গে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এনবিআর থেকে ওই পারমিশনও নিয়েছিলাম যে বন্দর থেকে ডেলিভারি নিতে না পারলে তারা যদি আগ্রহ প্রকাশ করে পানগাঁও থেকেও ডেলিভারি নিতে পারবে। আমদানি রপ্তানিকারকদের মধ্যে সে ধরনের তেমন উল্লেখযোগ্য আগ্রহ আমরা দেখিনি। এই বিষয়টাকে আগ্রহী করার জন্য কি প্রণোদনা দেওয়া যায় বা কিভাবে ব্যবসায়ীদেরকে আগ্রহী করা যায়, এই পানগাঁওটাকে যেন ফুললি ইউজ করে। এরই মধ্যে 12টি প্রতিষ্ঠান কন্টেনার পরিবহনের অনুমতি পেল। বর্তমানে মাত্র 3টি প্রতিষ্ঠানে 60টি জাহাজ কন্টেনার পরিবহন করছে। তবে গত কয়েক বছর কন্টেনারবাহী 2টি জাহাজ দুর্ঘটনার শিকার হওয়ায় পণ্য পরিবহনে উৎসাহ কমছে ব্যবসায়ীদের। যেই পরিমাণ বার্ডসগুলো আমাদের এখানে আছে সেগুলোও কিন্তু কমপ্লায়েন্ট না। অনেকগুলো অ্যাক্সিডেন্ট কিন্তু আমরা দেখেছি, জাহাজ ডুবে গেছে, জাহাজ থেকে কন্টেনার পড়ে গেছে। কস্ট রিলেটেড ইস্যু, ফ্রেট রিলেটেড ইস্যুস এবং আদার যে চ্যালেঞ্জগুলো আছে, এইসব কারণে শিপিং লাইনগুলো যেমন পানগাঁওয়ের ব্যাপারে ইন্টারেস্টেড না, একইভাবে কনসাইনিরাও কিন্তু ইন্টারেস্টেড না। চট্টগ্রাম বন্দর পানগাঁও রুটে চলাচলের জন্য অনুমতি পাওয়া প্রতিটি জাহাজে 280 থেকে 300 কন্টেনার পরিবহনের সক্ষমতা রয়েছে। সেই হিসেবে 12টি প্রতিষ্ঠানের জাহাজগুলো পুরোদমে কন্টেনার পরিবহন শুরু করলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পণ্যবাহী যানবাহন চাপ অর্ধেকে নেমে আসবে। বন্দরনগরী চট্টগ্রাম এবং রাজধানী ঢাকায় প্রতিদিন যেসব পণ্যবাহী কন্টেনার আসা যাওয়া করে তার 97% সম্পন্ন হয় সড়কপথে, 2% রেলপথ। অথচ ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও কাজে লাগানো যাচ্ছে না নৌপথকে। 1%-এরও কম কন্টেনার পরিবহন হয় এই নৌপথে। কিন্তু সড়কপথের চাপ কমাতে এই নৌপথের কোনো বিকল্প নেই, এমনটি বলছেন বন্দর ব্যবহারকারীরা। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। রক্ষণাবেক্ষণ শেষে 3.5 মাসেও সামিটের এলএনজি টার্মিনাল সচল না হয় তীব্র সংকটে জ্বালানি খাত। গ্যাসের অভাবে বন্ধ দেশের অর্ধেক সার কারখানা, 31 বিদ্যুৎ কেন্দ্র।
নেতিবাচক প্রভাব পড়ছে শিল্প ও কারখানাতেও। বিশেষজ্ঞরা মনে করেন নিজস্ব উৎসে জোর না দিয়ে আমদানি নির্ভরতা ভয়াবহ ঝুঁকিতে ফেলেছে জ্বালানি খাতকে। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। রাজধানীর তেজগাঁওয়ের ৭ রাস্তা মোড় এলাকা, যেদিকে চোখ যায় গ্যাসের জন্য ঠাঁই দাঁড়িয়ে সারি সারি গাড়ি। গরমে হাঁসফাঁস অবস্থা, তবু অপেক্ষা ঘন্টার পর ঘন্টা। আর এটি এখন দেশে জ্বালানি পরিস্থিতির প্রতীকী রূপ। 4টা পাম্প ঘুরে আসছে এখানে, একটা পাম্পে কমপক্ষে 1.5 থেকে 200 গাড়ি আছে। ঘন্টার পর ঘন্টা আমরা রাস্তায় পড়ে থাকি গ্যাসের জন্য। আগে গ্যাস লইতে আমাদের সর্বোচ্চ লাগতো 20 মিনিট সময়, এখন লাগে 2 থেকে 3 ঘন্টা সময়। 3 ঘন্টা 4 ঘন্টা ধরে যদি আমরা গ্যাস নেই, তাহলে আমরা ডিউটি কখন করব? পয়সা নাই, 100, 120, 30, আগে ছিল 180, 200 পয়সা ছিল। যেই গ্যাস পামো সর্বোচ্চ 4 ঘন্টা থেকে 5 ঘন্টা চলবে, আবার গ্যাসের সিরিয়াল। গাড়ির জামাটা উঠাইতে পারি না, নিজের বেতন তো দূরের কথা। কেবল যানবাহনই নয়, অন্যান্য খাতেও সংকট তীব্র। চাহিদার তুলনায় অর্ধেক গ্যাসও যোগান দেওয়া যাচ্ছে না সার কারখানায়। এতে দেশে বর্তমানে 6 সার কারখানার 3টিরই উৎপাদন বন্ধ। একই অবস্থা বিদ্যুতের ক্ষেত্রেও। বর্তমানে দেশে বেড়ে চলা লোডশেডিংয়ের অন্যতম কারণ গ্যাসের তীব্র সংকট। বিদ্যুৎ কেন্দ্রগুলোতে চাহিদার বিপরীতে গ্যাস দেয়া যাচ্ছে মাত্র 38% মতো। ফলে কেবল গ্যাসের অভাবেই বন্ধ 31 বিদ্যুৎ কেন্দ্র। একই চিত্র শিল্প কারখানাতেও। গ্যাসের অভাবে ধুঁকছে রপ্তানিমুখী খাত। অস্বাভাবিক হারে কমছে উৎপাদন। 30 থেকে 40% আমাদের উৎপাদন নাই, ডিউ টু দ্য লো প্রেশার অফ গ্যাস অ্যান্ড লো সাপ্লাই অফ গ্যাস। এবং সেটা কিন্তু যখন গ্যাসের অপ্রতুলতা থাকে তখন কিন্তু বিদ্যুৎ উৎপাদনও চাহিদা মাফিক হয় না। সো যেসব ফ্যাক্টরি বিদ্যুৎ দিয়ে চলছে তাদেরও সেম অবস্থায় পড়ছে। বর্তমানে দেশে গ্যাসের চাহিদা ধরা হয় 4000 মিলিয়ন ঘনফুট, কিন্তু সরবরাহ ঘুরপাক খাচ্ছে 2500 থেকে 2600 মিলিয়ন ঘনফুটের ঘরে। রক্ষণাবেক্ষণের কারণে 3.5 মাস ধরে বন্ধ সামিটের ভাসমান টার্মিনাল। ফলে এলএনজি থেকে মিলছে স্বাভাবিকের তুলনায় 300 মিলিয়ন কম গ্যাস, যা তীব্র করছে সংকট। পেট্রোবাংলা জানাচ্ছে আবারও উৎপাদনে ফিরছে সামিটের এলএনজি টার্মিনাল। সপ্তাহখানেকের মধ্যেই পরিস্থিতি উন্নতি হওয়ার আশায় সংস্থাটি। বিশেষজ্ঞরা মনে করেন দেশীয় উৎসে গুরুত্ব না দিয়ে আমদানি নির্ভর নীতি দিন দিন ঝুঁকিপূর্ণ করে তুলছে জ্বালানি খাত। নিজস্ব অনুসন্ধান এবং উৎপাদনের দিকে বাংলাদেশের জাতীয়ভাবে জোর দেওয়া উচিত, সেটা কখনোই সেই রকম জোর পায়নি। সেই ডেভেলপমেন্টটা যদি হয় তাহলে যে ঘাটতিতে পড়ার মতো অবস্থা সিচুয়েশন হয় না। বিশেষজ্ঞরা বলছেন গ্যাস অনুসন্ধান কার্যক্রম গতিশীল করার কোনো বিকল্প নেই, না হলে আগামীতে আরও তীব্র হতে পারে সংকট। গ্যাস সংকট যেন পিছু ছাড়ছেই না। কখনো কখনো পরিস্থিতির কিছুটা উন্নতি হয় বটে, তবে চাহিদা আর যোগানের মধ্যে যে বিস্তর ফারাক রয়েছে তাতে খুব একটা হেরফের হয় না। এমন অবস্থায় সংকটের টেকসই সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে পাড়ি দিতে হবে আরও অনেক পথ, এমনটি মনে করেন এ খাতের বিশেষজ্ঞরা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টি করে তৈরি পোশাক শিল্পে অস্থিরতা বাড়ানো হচ্ছে বলে অভিযোগ তুলেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। প্রতিবাদ জানাতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করছেন সংগঠনটির সদস্যরা। বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার সাইফুল ইসলাম, সরাসরি যাচ্ছে তার কাছে। পোশাক শিল্পে চলমান অস্থিরতা, এর পাশাপাশি নৈরাজ্যকারী বা বলা যায় যে যারা নৈরাজ্য করেছে পোশাক শিল্পে বা পোশাক শিল্পে যে ধসের যে ষড়যন্ত্রকারী, তাদের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদের বা তাদের বিরুদ্ধে যে কার্যক্রমের যে মানববন্ধন বা শ্রমিকদের ফেডারেশনের যে ঐক্যবদ্ধভাবে তারা এখানে দাঁড়িয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাদের কিন্তু নানান রকম দাবি দাবা এখানে তারা পেশ করছেন। তার ভিতরে যদি আমরা জাতীয় শ্রমিক ঐক্য যেটি তারা যে তাদের যে দাবি দাবা পেশ করছেন তার মধ্যে পোশাক শিল্পে যে সংক্রান্তকারী তাদেরকে কিন্তু পুরোপুরি হুঁশিয়ার করা হচ্ছে। এর পাশাপাশি শ্রমিকদের মজুরি পরিশোধে টালবাহানা যারা করছে, বিভিন্ন ধরনের গার্মেন্টস মালিকরা বা বিভিন্ন ধরনের পোশাকের যে সংশ্লিষ্ট খাতে যারা কাজ করেন তাদের জন্য যে তাদের হুঁশিয়ার করা বা টালবাহানা বন্ধের যে সমস্ত কার্যকরী পদক্ষেপগুলো সেগুলো নেওয়ার দাবিতেই কিন্তু এখানকার যে জাতীয় শ্রমিক ঐক্য ফেডারেশন তারা কিন্তু দাঁড়িয়েছে। আসলে এর পাশাপাশি তারা তাদের যে নানান রকম দাবি দাবা সেটাও পেশ করছেন। এমনও বলছেন যে আসলে পোশাক খাতে যে সমস্ত পুলিশ বা যারা নিয়োজিত আছে তাদের সাথে বিভিন্ন ধরনের আওয়ামীপন্থী যে সমস্ত লোকজন আছে তারা জড়িত হয়ে কিন্তু তাদের এই নানান রকম
ষড়যন্ত্র করছে। এর পাশাপাশি পোশাক শিল্পে যে চক্রান্তকারীদেরকে হুঁশিয়ার করছে, এর সাথে যে মজুরি নিয়ে যে অনেকে টালবাহানা করে থাকে আর কি, এই টালবাহানাকারীদেরকেও কিন্তু আসলে সামনে এনে শাস্তির কিন্তু নানান ধরনের দাবি দাবা এখানে করছে। আসলে আমরা দেখতে পেয়েছি সকাল থেকে 10টা থেকে কিন্তু এরা এদের কার্যক্রম শুরু করেছেন। এর পাশাপাশি বলা যায় যে শুধুমাত্র কার্যক্রম না, এই যে এই সর্বাত্মক যে তাদের যে চাওয়া, দুষ্কৃতিকারী যারা হচ্ছে পোশাক শিল্পে জড়িত হয়ে নানান রকম অনিয়ম করছে, যে শ্রমিকদের বেতন ভাতা ঠিকভাবে দিচ্ছে না, বা হচ্ছে তাদের যে একই জায়গায় যে পুরুষ শ্রমিক এবং মহিলা শ্রমিক কাজ করতে পারে সেই জায়গাটা যে নিশ্চিত করে, এই রকম কিন্তু আসলে দাবি দাবা জানিয়ে যাচ্ছে। আসলে বলা যায় যে এখানকার যে শ্রমিক ফেডারেশনের যে কার্যক্রম, তারা এই যে বিভিন্ন শ্রমিকদের অনিয়মের বা শ্রমিকরা যে ঠিকঠাকভাবে বেতন পাচ্ছে না, নানান রকম অনিয়মের সাথে জড়িত হয়ে শ্রমিকদের উপরে নানান রকম নির্যাতন করছে, তাদের কিন্তু বিশেষ করে যে গ্রেপ্তার করতে হবে অবিলম্বে, সেই দাবি কিন্তু তুলছে। এই ছিল আমার কাছে রাজধানীর প্রেস ক্লাবের সামনে থেকে জাতীয় শ্রমিক ঐক্য ফেডারেশনের সর্বশেষ। এখন সরাসরি ছিলাম প্রেস ক্লাবে শ্রমিক ফেডারেশনের মানববন্ধনে। ভবিষ্যতেও বাংলাদেশে চীনা বিনিয়োগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বলেছেন চীন বাংলাদেশের সঙ্গে কাজ করছে পরিবর্তন ও পুনর্গঠনের জন্য। বৃহস্পতিবার বিকেলে রাজধানী গুলশানে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রদূত আরও বলেন, অন্তর্বর্তী সরকার গঠনের পর বাংলাদেশে প্রথম বিদেশি বিনিয়োগ এসেছে চীন থেকে। ডক্টর মোহাম্মদ ইউনূস চীনকে বাংলাদেশে সোলার প্যানেল উৎপাদন কারখানা স্থাপনের অনুরোধ করেছেন বলেও জানান রাষ্ট্রদূত। উল্লেখ করেন, বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশ থেকে আগামী মৌসুমে $2 বিলিয়ন মূল্যের আমদানি করবে বেইজিং। G2G cooperation projects between China and Bangladesh are under construction. China enterprises in Bangladesh have expressed their willingness to continue to invest. After formation of the interim government, the first foreign investment comes from China. That's invested in government sectors. We work together, can make a change. We work together to rebuild this country and for the better, brighter future for Bangladesh and China-Bangladesh relations. বেনাপোল বন্দরে ইমিগ্রেশন কার্যক্রমে যাত্রী ভোগান্তি নিয়ে সময় সংবাদে খবর প্রচারের পর সিদ্ধান্ত থেকে সরে এলো বন্দর কর্তৃপক্ষ। গত 5 আগস্ট থেকে বেনাপোল বন্দরে ভারত বাংলাদেশের মধ্যে যাতায়াত ইমিগ্রেশন কার্যক্রম ভোর 6:30টার পরিবর্তে সকাল 7টায় শুরু করা হয়। এতে নানাভাবে যাত্রীরা হয়রানি ও দুর্ভোগের শিকার হন। এ নিয়ে গত 10 সেপ্টেম্বর সময় সংবাদ খবর প্রচার করে। পরদিনই আগের সিদ্ধান্ত থেকে সরে এসে ভোর 6:30 থেকে ইমিগ্রেশন কার্যক্রম চালু করে সংশ্লিষ্টরা। এতে দীর্ঘ 1 মাসের বেশি সময় ধরে চলা ভোগান্তি থেকে মুক্তি পান দুই দেশের পাসপোর্টধারী যাত্রীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন রিপোর্টার আজিজুল হক, সরাসরি যাচ্ছে তার কাছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে এই বেনাপোল বন্দর ব্যবহার ভারত এবং বাংলাদেশের মধ্যে যাতায়াত। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আরোহণের পর আওয়ামী লীগ সরকার বা তাদের সাথে জড়িত যারা নানান অপরাধী, এই অপরাধীদের বিরুদ্ধে কিন্তু মামলা দায়ের হয় এবং এই মামলা দায়েরের পর যাতে অপরাধীরা কোনোভাবে সীমান্ত অতিক্রম বা চেকপোস্ট দিয়ে ভারতে পালাতে না পারে, এর জন্য এই বেনাপোল ইমিগ্রেশনে কিন্তু কাস্টম, পুলিশ, বিজিবি সহ সরকারি যে গোয়েন্দা সংস্থা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এবং এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে গিয়ে আমরা দেখতে পেয়েছি যে ইমিগ্রেশন এবং কাস্টমসের কার্যক্রম যে ভোর 6:30 শুরু হতো, সেই 6:30 কার্যক্রম কিন্তু তারা পিছিয়ে 7:30 থেকে 8টার মধ্যে শুরু করতো। এই দেরিতে কার্যক্রম শুরু করার কারণে কিন্তু যে সমস্ত যাত্রী এখানে যাতায়াত করতো তাদের বড় ধরনের দুর্ভোগের এবং হয়রানির শিকার হতে হতো। বিষয়টি নিয়ে গত 10 সেপ্টেম্বর সময় টিভিতে রিপোর্ট প্রকাশ হয় এবং এই রিপোর্ট প্রকাশের পরের দিনে কিন্তু এখানে যারা ইমিগ্রেশন, কাস্টম বা অন্যান্য যারা নিরাপত্তা সংস্থা আছেন তারা কিন্তু আমরা দেখতে পেয়েছি আবারও পূর্বের ন্যায় ভোর 6:30 থেকে পাসপোর্ট যাত্রীদের যে যাতায়াত সেটি কিন্তু কার্যক্রম শুরু করেছে। ফলে যে যাত্রীদের আগে যে দুর্ভোগ হতো সেই দুর্ভোগ কিন্তু অনেকটা লাঘব হয়েছে এবং পাসপোর্ট যাত্রীরা কিন্তু স্বাচ্ছন্দ্যে এই বেনাপোল বন্দর দিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে যাতায়াত করছেন। বেনাপোল ইমিগ্রেশনের যে প্যাসেঞ্জার টার্মিনাল ইনচার্জ আছে তিনি আমাদেরকে বলেছেন যে পাসপোর্ট যাত্রীদের যে যাতায়াত সেটি কিন্তু আবারও 6:30
মধ্যে শুরু হয়েছে এবং যাত্রীরা স্বাচ্ছন্দ্যে বেনাপোল বন্দর থেকে ভারত এবং বাংলাদেশের মধ্যে যাতায়াত করছে। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে সর্বশেষ। ইমিগ্রেশনের খবর জানতে এতক্ষণ ছিলাম বেনাপোল স্থলবন্দরে। দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল দশা শরীয়তপুর পৌরসভার বেশিরভাগ সড়ক। শহরের ৭০ কিলোমিটার পাকা সড়কের মধ্যে পিচ উঠে গেছে 15টি বড় রাস্তার অন্তত 25 কিলোমিটার অংশের। বিকল্প না থাকায় ঝুঁকি নিয়েই চলাচল করছে যানবাহন। শিগগিরই সংস্কারের দাবি পৌরবাসীর। তবে প্রস্তাবিত প্রকল্প অনুমোদন হলে সড়কগুলো পুনর্নির্মাণ করার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। বিএম ইসরাফিলে পাঠানো তথ্য, খান মোহাম্মদ শিহানের ছবি নিয়ে রিপোর্ট। সড়কে ছোট বড় গর্ত, বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, তার ওপর দিয়ে ঝুঁকি নিয়ে হেলে দুলে চলছে যানবাহন। কাদা পানিতে বেড়েছে চলাচলে ভোগান্তি। দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল দশা শরীয়তপুর পৌরসভার বেশিরভাগ সড়কের। শহরের ৭০ কিলোমিটার পাকা সড়কের মধ্যে পিচ উঠে গেছে 15টি বড় রাস্তার অন্তত 25 কিলোমিটার অংশের। এলাকাবাসী জানান, ড্রেন ও জলাশয় ভরাট হওয়ায় বৃষ্টির পানি নিষ্কাশন হচ্ছে না। প্রতিদিন হালকা ও ভারী যান চলাচল করলেও দীর্ঘদিন ধরে কোনো সংস্কার হয়নি। পৌরবাসীর সঙ্গে ভোগান্তিতে আছেন সদর উপজেলার অন্তত 8টি ইউনিয়নের বাসিন্দারাও। মাঝে মাঝে এই জায়গায় অ্যাক্সিডেন্ট হয়, এই ভাঙাচুরার জন্য জনগণ যাইতে পারে না। মাঠের ভিতরে পানি জমে থাকে, এই পানিগুলা বের হওয়ার কোনো স্কোপ নাই। গুরুত্বপূর্ণ স্থান এটা, তাই সেখানে একটা বৃষ্টি হলে কি পানি জমা হয়ে যায়। এই সড়কটি যদি দ্রুত গতিতে নির্মাণ করে তাহলে এই 5টি ইউনিয়নের মানুষ যাতায়াত করতে সুবিধাজনক হবে। আর্থিক সংকটের অজুহাত পৌর কর্তৃপক্ষের। প্রস্তাবিত প্রকল্প অনুমোদন হলে সড়কগুলো পুনর্নির্মাণ করার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। প্রজেক্টের মাধ্যমে এটা করার জন্য আমরা আশাবাদী এবং প্রজেক্ট হলে আমরা যত দ্রুত সম্ভব প্রজেক্ট পাস হলেই আমরা কাজ শুরু করব। শরীয়তপুর পৌরসভার তথ্য মতে জেলা শহরের মোট সড়কের দৈর্ঘ্য 194 কিলোমিটার। এর মধ্যে ড্রেনেজ ব্যবস্থা আছে মাত্র 10 কিলোমিটার সড়কে। সময় সংবাদ, শরীয়তপুর। গ্রেড বৈষম্য নিরসনে টানা অবস্থান কর্মসূচি পালন করেছেন অডিটররা। এতে থমকে গেছে দেশের সরকারি বিল পাশের সব ধরনের কার্যক্রম। এর মধ্যে 2 দফায় 661 জনকে 10ম গ্রেডে নিয়েছে 3 মন্ত্রণালয়। তবে তা মানতে রাজি নন তারা। দেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক সিএজির আওতাধীন 3টি হিসাব সার্কেল ও 17টি অডিট অধিদপ্তরে কাজ করেন প্রায় 6,990 জন কর্মকর্তা। তাদের বেতন স্কেল 10ম গ্রেডে উন্নীত করতে উচ্চ আদালতে রিট করা হয় 2016 সালে। পরে 61 জন অডিটরের বেতন গ্রেড 11তম গ্রেড হতে 10তম গ্রেডে উন্নীত করা হয়। বাকিরা 11তম গ্রেডে থাকায় সৃষ্টি হয় বৈষম্য। ইতোমধ্যে রিটকারী আরও 600 জনকে 10ম গ্রেডে উন্নীত করা হয়। তবে তা মানতে রাজি নন বাকি অডিটররা। তাদের দাবি সবাইকেই 10ম গ্রেডে উন্নীত করতে হবে। এখানে যাদেরকে দেওয়া হয়েছে 161 জনকে, এটাকে ব্যক্তিকে দেওয়া হয়েছে, কিন্তু পদকে দেওয়া হয় নাই। একই ফুটিংসে একই গ্রাউন্ডে সকল পদটাকেই উন্নীতকরণের কথা ছিল, কিন্তু অর্থ মন্ত্রণালয় এই 61 জন অডিটরকে দিয়ে আমাদের মধ্যে যেমন বৈষম্যটা বাড়িয়ে তুলেছে। আগে ডিপার্টমেন্টে বৈষম্য ছিল, এখন অডিটরের রুমে রুমে বৈষম্য ঢুকাই দিয়েছে ওই অর্থ মন্ত্রণালয়। একই পদে গ্রেড বৈষম্য নিরসন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন অডিটররা। ক্যাডার অফিসারের গায়ে হাত তুলছে সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। আমাদের আন্দোলনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা এটা করতেছে এবং আমাদের মধ্যে বিভক্ত করতেছে। আমাদের কাজটা আসলে বন্ধ রয়েছে পরিবেশ পাচ্ছি না বলে। আমাদেরকে যদি মানসম্মানটা দেওয়া হয় তাহলে আমরা ফেরত যাব। তাদের দাবি পদোন্নতি আটকে রাখার পিছনে অর্থ মন্ত্রণালয় জড়িত। আর অর্থ সচিবের অপসারণের দাবি করায় রাতের আধারে রিট করা কিছু সংখ্যক অডিটরকে পদোন্নতি দেওয়া হয়েছে। একদিন আগেই বললেন যে আপনি এটা পাবেন না, আবার পরের দিনে রাতের বেলা, তাও নট অফিস টাইম, রাতের বেলা জিও জারি করে বলতেছেন যে আপনি কন্টেম্পিটিশনাররা পাবেন। তাহলে এটা কেমনে একটা অর্থ মন্ত্রণালয় যদি এই ধরনের ঘটনা ঘটায়, এটা তো আসলে কোনোভাবে মেনে নেওয়ার যায় না। এদিকে সিএজির প্রধান কার্যালয়ে গেলে তারা জানান অডিটরদের দাবির বিষয়ে অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে। দ্রুতই সমস্যা সমাধান করা হবে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আন্দোলনের সহিংসতায় নিহত হন সাউথ ইস্ট ইউনিভার্সিটির 4 শিক্ষার্থী। তাদের পরিবারের হাতে নগদ 10 লাখ টাকা আর্থিক সহায়তা তুলে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির মাল্টিপারপাস মিলনায়তনে শহীদ পরিবারগুলোর সঙ্গে মতবিনিময় সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। সভায় শহীদ পরিবারগুলোর হাতে আর্থিক 10 লাখ টাকা সহায়তা তুলে দেয় সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে শহীদদের স্মরণে বিশ্ববিদ্যালয়টির 4টি হলের নাম ফলক উন্মোচন করা হয়।
এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইলিশ রপ্তানি বন্ধের সিদ্ধান্তের প্রভাব নেই রাজধানী বাজারে, কেজিতে বেড়েছে 100 টাকা পর্যন্ত। সবজির দাম স্থিতিশীল হলেও ঝাঁজ ছড়াচ্ছে পেঁয়াজ। দেশ গড়ার পথে ব্যবসায়ীদের পাশে চান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার ঘোষণা। প্রচলিত ব্যবসার পাশাপাশি সামাজিক ব্যবসায় বিনিয়োগের আহ্বান। এবং সূচকের ব্যাপক উত্থান পতনে টালমাটাল সপ্তাহ পার করল ঢাকার পুঁজিবাজার। কমেছে 14 ক্যাটাগরির 323 কোম্পানি শেয়ারের দাম। আস্থা ফেরাতে টাস্কফোর্স গঠনের তাগিদ। এই ছিল এ সময় বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়ে।